গাজীপুরে ৫ হত্যা, পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে ফোরকান। কত বছর বয়সে রাজনীতি ছাড়বেন জানালেন ফজলুর রহমান। নাসিরুদ্দিন পাটোয়ারি মানসিকভাবে অসুস্থ, তার চিকিৎসা দরকার বলছেন রাশেদ খান। এবং সর্বশেষ জানাবো পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর নিয়ে কৌতূহল কেন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। গাজীপুরে ৫ হত্যা, পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে ফোরকান। গাজীপুরের কাপাসিয়া স্ত্রী সন্তান সহ ৫ জনকে হত্যার ঘটনায় পলাতক স্বামী ফোরকান মোল্লার ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, ঘটনার পর থেকেই আমাদের ৩টি টিম অভিযানে নামে। গোয়েন্দা টিম চলে যায় গোপালগঞ্জে, জেলা পুলিশের আরেকটি টিম চলে যায় যশোরের বেনাপোলে। জেনেও সে দেশের বাইরে চলে যেতে না পারে এবং কাপাসিয়া একটি টিম কাজ করে। এর মধ্যে আমাদের পক্ষ থেকে বিভিন্ন সংস্থায় জানিয়ে দিই যাতে বর্ডার ক্রস করতে না পারে। আমাদের কাছে তথ্য ছিল সে বেনাপোল দিয়ে চলে যেতে পারে। মেহেরপুর থেকে বাসের একজন হেল্পারের কাছ থেকে আমরা তার ব্যবহৃত মোবাইল উদ্ধার করি। যে হেল্পারের কাছ থেকে মোবাইল উদ্ধার করা হয়েছে সে বাস থেকে পদ্মা সেতুর ওপর মোবাইল পড়ে থাকতে দেখে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে হেল্পার জানায় পদ্মা সেতুতে মোবাইল পেয়েছে। সঙ্গে সঙ্গে আমাদের টিম পদ্মা সেতুতে যায় এবং সিসিটিভির ভিডিও ফুটেজ দেখে জানতে পারে প্রাইভেট কার থেকে কোনো এক ব্যক্তি পদ্মা সেতুতে নামছে। নামার পর তার হাত থেকে মোবাইল এবং ব্যাগটি রাখছে। নামার পর সে ১.৫ থেকে ২ মিনিট অপেক্ষা করে। ঘটনার দিন সকাল ৬টা ৪৫ পদ্মা সেতুর রেলিং এর উপর উঠে নদীতে ঝাঁপ দেয় সে। তবে ঝাঁপ দেওয়া ব্যক্তি ফোরকান কিনা সেটা আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা ভিডিও ফুটেজ এ পর্যন্ত পেয়েছি। মোবাইলটি যখন সেতুতে রাখে তখন আমরা সিসিটিভি ফুটেজে প্রাইভেট কার শনাক্ত করেছি এবং চালকের সঙ্গে কথাও বলেছি। ধারণা করা হয় আসামি ফোরকান পূর্ব পরিকল্পিতভাবে ৫ জনকে হত্যার পর নিজে আত্মহত্যার উদ্দেশ্যে পদ্মা সেতু থেকে পদ্মা নদীতে ঝাঁপ দিয়েছে। তিনি আরো বলেন, পরবর্তীতে ওই ভিডিও ফুটেজ মামলার বাদী শাহাদাত মোল্লা, বাদীর ২ ছেলে এবং তাদের ৮ থেকে ১০ জন স্বজনকে দেখানো হয়। দেখানোর পর তাদের বলা হয় ওই ব্যক্তি ফোরকান কিনা। তারা বলেছেন শিওর নয়। পোশাক দেখেও তারা নিশ্চিত করতে পারেনি, তবে তার ধারণা বলছে ফোরকান, কিন্তু শিওর না। আমরা শিওর না। এরপর ফোরকানের ভাই জব্বারকে আমরা জিজ্ঞাসা করি এবং তাদের গ্রামের স্থানীয় মেম্বারকে জিজ্ঞাসা করি। তারাও বলে আমরা ধারণা করছি ফোরকান, কিন্তু শিওর না। তিনি বলেন মোবাইলটি ফোরকানের, এটা আমরা নিশ্চিত, এবং এক ব্যক্তি পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়েছে এটাও নিশ্চিত। মোবাইল পাওয়া গেলেও আমরা তার ব্যাগ পাইনি। আমরা সব থানায় মেসেজ দিয়েছি, যতক্ষণ পর্যন্ত লাশ না পাবো এবং ওই লাশের ডিএনএ টেস্ট করে নিশ্চিত হতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারবো না ওই ব্যক্তি ফোরকান। তিনি বলেন ওই দিন সকালে আত্মীয় মারা যাওয়ার কথা বলে ঢাকার পল্টন এলাকায় রেন্টে কার থেকে প্রাইভেট কার ভাড়া করেছিল ফোরকান। সিসিটিভি ফুটেজে দেখা যায় প্রাইভেট কার থেকে নেমে কারটি ছেড়ে দেয়। তবে হত্যাকাণ্ড ঘটনার পর ফোরকান কাপাসিয়া থেকে কিভাবে পল্টন পর্যন্ত গিয়েছে সেটা পুলিশ পায়নি। আমাদের অভিযান অব্যাহত আছে, আমাদের টিম এখনো মাঠে আছে। যেভাবেই হোক ফোরকানকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমরা এখনো পর্যন্ত তদন্তে এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত হিসেবে শুধু ফোরকানকে পাচ্ছি, অন্য কারো সংশ্লিষ্টতা পাচ্ছি না। কত বছর বয়সে রাজনীতি ছাড়বেন জানালেন ফজলুর রহমান। কিশোরগঞ্জ ৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য বীর মুক্তিযুদ্ধ ফজলুর রহমান সমকালীন রাজনীতি নিয়ে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। জানালেন কত বছর বয়সে তিনি রাজনীতি থেকে অবসর নেবেন। সাক্ষাৎকারের শুরুতে উপস্থাপক আওয়ামী লীগের বর্ষীয় নেতা তোফায়েল আহমেদের বিষয়ে কথা বলেন। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করে একটি ছবি আলোচনা চলে আসে, আপনি দেখেছেন কিনা আমি জানি না। বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ সাহেবের খুবই অসুস্থ অবস্থায় একটি ছবি, যেখানে বলা হচ্ছে তিনি এখন আর সেন্সে নেই, তিনি বার্ধক্যজনিত এবং নানা রোগে আক্রান্ত। তার বিরুদ্ধে অনেকগুলো মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা নতুন জারি হয়েছে। এটা অনেকেই আলোচনা এসেছে, এরকম একটা মানুষকে ঠিক এ সময়ে এটা কেন? আপনার কি মনে হয় এগুলো আসলে শেষ হয় কিভাবে? এটা কি খুব ইতিবাচক দিক, নাকি এগুলো আসলে মানুষের জন্মনে একটা নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হতে পারে বলে মনে করেন? ফজলুর রহমান বলেন, ২০১৪ সালের পর থেকে ২৪ পর্যন্ত তোফায়েল আহমেদ সরকারের কোনো কিছুতেই ছিলেন না, শুধু একজন এমপি ছাড়া। তিনি গুরুত্বপূর্ণ কোনো এমপি ছিলেন না, কারণ শেখ হাসিনা তাকে কোনো গুরুত্ব দেননি, সিনিয়রদের কোনো গুরুত্ব দেননি, আমির হোসেন আমু সহ কাউকে না, এমনকি মোহাম্মদ নাসিমকেও কোনো গুরুত্ব দেননি। তিনি বলেন, তোফায়েল আহমেদের মতো লোক এখন তো মৃত্যুসজ্জায় বলেও তো কম বলা হবে। তিনি তো মৃত, কিছুই বোঝেন না তিনি। স্ত্রী মারা যাচ্ছে, তিনি হাসছেন। এই মানুষটার নামে ওয়ারেন্ট হবে? এটা একটা দেশ, কেন হবে? আর ওয়ারেন্ট হলে তাকে ধরতে হবে কেন? আমি খুব ক্লিয়ারলি বলি, হইতে পারে আমার নামে অনেক কিছু। রাশেদ খান মেনন এতদিন জেল খাটবে কেন? তাকে কেন জামিন দেওয়া হবে না? কি অপরাধ রাশেদ খান মেননের? ৮৫ বছর বয়সী একজন লোক, যার নামে ছাত্র সংগঠন ছিল মেনন গ্রুপ, মতিয়া গ্রুপ। সেই ১৯৬২ সাল থেকে যারা দেশের জন্য সবকিছু উজাড় করে দিয়ে গেছেন, কেন ৮৫ থেকে ৮৭ বছর বয়সে জেল খাটতে হবে? মুক্তিযোদ্ধা রাশেদ খান মেননকে যারা মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশে যারা বানাইছে, কি অপরাধ? রাশেদ খান মেননের মতো কত ভালো লোক রাজনীতিতে আছে, বাইরে কয়জন আছে? এই নেতা আরো আছেন। আমির হোসেন আমর বয়স ৮৯ বছর, তিনি একজন মুক্তিযুদ্ধের
নেতৃত্বের সংগঠন। মুজিব বাহিনীর 4 লিডার বলে আসলে তো পেছনে আরো 2 জন লিডার ছিলেন। একজন হলেন কাজী আরিফ আহমেদ, আরেকজন হলো আমির হোসেন আমু। সেই আমির হোসেন 89 বছর বয়সে মৃত্যুসজ্জায় জেল কাটতে হবে। তাদের জামিন দিলে কি হয়? অপরাধ হইলে ফাঁসি দিয়ে দাও। তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যারা জেলে আছেন তারা যে দলেরই হোক তাদের জামিনও দাও, জামিন তাদের পাও না। আমি এটা খুব ক্লিয়ারলি বলবো, তা না হলে দেখেন পশ্চিম থেকে কিন্তু একটা বাতাস আসতেছে। আপনি বাতাস সম্পর্কে কি বুঝতে চেয়েছেন? উত্তরে তিনি বলেন, মমতা ব্যানার্জি তো 15 বছর একদম অপ্রতিহতভাবে পশ্চিম বাংলার শাসন ক্ষমতায় ছিলেন। তার একটা নীতি ছিল, একটা আদর্শ ছিল। এখন যারা আসছে তারা কিন্তু কেন্দ্রের প্রতিনিধি, মমতার কিন্তু কোনো কেন্দ্র ছিল না। ইন্ডিভিজুয়াল দুর্বলতাটা তার এখানেই। এখন দেখেন কালকে থেকেই আর্মি নামতে হয়েছে রাস্তায়, খুনোখুনি, 3 জন মারা গেছে। তিনি বলেন, এই যে অবস্থা চলছে এটা তো গ্লোবাল পলিটিক্স। পশ্চিম বাংলায় যেটা হয়েছে আমার এখানে এফেক্ট পড়বে না এখানে, আমি বলছি সেইটা। তিনি বলেন, খুব সাবধান, খুব কন্ডিশন করে পলিটিক্স কিন্তু এটা করা যাবে না। তিনি বলেন, সেই 15 বছর যারা এই অত্যাচার করছেন, আনিসুল হককে বারবার বলছে, আনিসুল হক তুমি কিন্তু সিরাজুল হকের ছেলে, তোমার সিরাজুল হক বাবা কিন্তু এদেশের প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু বন্ধু ছিল। সাবধান আনিসুল হক, তুমি কিন্তু পলিটিক্স করো না। এই ওবায়দুল কাদের আমি কিন্তু বারবার বলছি আমার কথাগুলো ঠিক হয়েছে না বেঠিক হয়েছে। এখন দেখেন আনিসুল হকের জন্য কে কান্দে এখন তো ন্যাংটা অবস্থায় ধরা পড়ছে সদরঘাটে বৈশা। তিনি বলেন, যারাই কঠিন কঠিন কথা বলতো, মনে করতো এই পৃথিবীতে আমার দিন আর যাবে না, সূর্য আর ডুববে না, তারা জানতো না যে সূর্য কিন্তু ডুববে। আবার যারা সূর্য ডোবার পর ক্ষমতায় আসবে তাদেরও মনে করা উচিত যে সূর্য কিন্তু আবার পূর্ব দিকে উঠবে। আমি কিন্তু আপনাকে বলি, আমার বয়স 78 বছর। এই সরকার যদি 5 বছর থাকে তাহলে কত হবে বলতো? 83 পরে আমি আর পলিটিক্স করব না, আল্লাহ বিল্লাহ করব। আমি এই সময় আর জেল খাটতে চাই না। কেন জেল খাটবো আমি? আমার নাতি, আমার নাতির ছেলে পেলে থাকবে, আমি তাদের বাড়িতে রেখে জেলে থাকবো। আমি এই পলিটিক্যাল কালচার বাংলাদেশে চাই না। নাসরুদ্দিন পাটোয়ারি মানসিকভাবে অসুস্থ, তার চিকিৎসা দরকার বলছেন রাশেদ খান। বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, নাসরুদ্দিন পাটোয়ারিকে আমার কাছে মনে হয়েছে যে তিনি নিজেই মানসিকভাবে অসুস্থ এবং তিনি নেশায় এক ধরনের নিমগ্ন হয়ে আছেন। কোনো সুস্থ মানুষ এভাবে কথা বলতে পারে আমার কাছে মনে হয় না। রাশেদ খান বলেন, নাসরুদ্দিন পাটোয়ারি যে ভাষায় কথা বলেছে এটা আসলে কোনো রাজনৈতিক ভাষা হতে পারে না। আমি দেখলাম তিনি সম্প্রতি তার একটি বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রীকে এমন ভাষায় কথা বলেছেন, তার নামটাও সুন্দরভাবে পুরোপুরি উচ্চারণ করছেন না। তার বক্তব্য আমার কাছে মনে হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো নাসরুদ্দিন পাটোয়ারির চেয়ে অনেক ছোট। এমনকি তিনি বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী গাঁজার ব্যবসা করেন, অত্যন্ত আইনজ্ঞ এবং রাজনৈতিকভাবে ক্লিন ইমেজের মানুষ, তার বিরুদ্ধে তিনি এই ধরনের মিথ্যাচার করলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশেদ খান এসব কথা বলেন। তিনি বলেন, তিনি প্রধানমন্ত্রীর সহধর্মিণী নিয়ে কথা বলেছেন, তিনি প্রধানমন্ত্রীর কন্যাকে নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী মেয়েকে ফুটবল দিয়েছেন আর সহধর্মিণীকে হাসপাতাল দিয়েছেন। এই কথাবার্তাগুলো একজন সুস্থ সবল মানুষের সঙ্গে যায় না। আমার কাছে মনে হয়েছে যে তিনি একজন অসুস্থ মানুষ, তার চিকিৎসা প্রয়োজন। আমার কাছে মনে হয়েছে তার শরীরে অনেক বেশি নিকোটিন জমে গেছে এবং এটার প্রতিক্রিয়ায় তিনি এ ধরনের আবল তাবল বকতেছেন। জামাতের বিরুদ্ধে তিনি যে ধরনের কথাবার্তা বলতেছেন, আমারও কিন্তু জামাতের সমালোচনা করি, কিন্তু তার সমালোচনার ভাষা সঠিক নয়। গণ অধিকার ছেড়ে আসায় বিএনপি নেতা বলেন, কিন্তু তিনি যে ভাষায় কথা বলছিলেন আমি কয়েকটা বিষয় তুলে ধরি। তিনি জামাতকে বলছিলেন, জামাত ভারতের এক্সটেনশন, সংস্কারের নামে জামাত ভণ্ডামি করছে, জামাত মুনাফিকের দল, জামাত ধর্মের চেতনা নামে ব্যবসা করছে, জামাতের মুখে এক অন্তরে আরেক। তিনি এসব কথাবার্তা জামাত সম্পর্কে বলেছেন। তিনি পরবর্তীতে জামাতের কাছ থেকে আসন ভাগাভাগি করে ঢাকা 8 আসনে নির্বাচন করেছেন। মানে ব্যক্তিগতটা নৈতিকতা বিবর্জিত হলে যে দল সম্পর্কে এই ধরনের কথাবার্তা বলছেন, আবার সেই দলের কাছ থেকে আসন ছাড় নাই। এই মুহূর্তে লক্ষ্য করছি যেহেতু তিনি একজন জামাতের আইডল হচ্ছেন, জামাত তাকে মাথায় তুলে নাচতেছে। পাটোয়ারি এখন জামাতের সঙ্গে মিতালি করে বিএনপি ব্যাশিং করছে। বিএনপির শীর্ষ নেতাদেরকে নিয়ে তিনি একের পর এক অত্যন্ত বাজে ভাষায় কথা বলেছেন। রাশেদ আরো বলেন, বিএনপির এই যে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি, সেই কর্মসূচি নিয়ে সেখানে সাধারণ মানুষ তারা সাধুবাদ জানিয়েছেন। সেখানে তিনি এসব কর্মসূচি লাল কার্ড দেখাবে এই ধরনের কথাবার্তা বলতেছেন। দেখেন, রাজনৈতিকভাবে সমালোচনা করা যায়, আমরাও সমালোচনা করি, কিন্তু সমালোচনার ভাষা যদি এতটাই জঘন্য হয় তাকে আসলে রাজনীতিবিদ বলা যায় না। নাসরুদ্দিন পাটোয়ারি রাজনীতিবিদ নন, তিনি একজন পলিটিক্যাল জোকার। এনসিপির প্রতি আমি আহ্বান করব, নাসরুদ্দিন পাটোয়ারি মানসিক সুস্থতার প্রয়োজন, তাকে আপনারা হাসপাতালে ভর্তি করেন এবং তার ডোপ টেস্ট করা দরকার, কারণ কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এই ভাষায় কথা বলতে পারে না। নিয়মিত গাঁজা সেবন না করে নাসরুদ্দিন পাটোয়ারি হওয়া যায় না। তিনি আমার কাছে মনে হয়েছে যে নিজেই মানসিকভাবে অসুস্থ এবং তিনি নেশায় এক ধরনের নিমগ্ন হয়ে আছেন। কোনো সুস্থ মানুষ এভাবে কথা বলতে পারে আমার কাছে মনে হয় না বলেও মন্তব্য করেন রাশেদ খান।